প্রিয় খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজের প্রাণীবিদ্যা বিভাগের অনার্স প্রথম বর্ষে সকল ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা এই অনলাইন ক্লাসগুলো তোমরা অধিক মনোযোগী আছো, সেজন্য তোমাদেরকে ধন্যবাদ। আর আমাদের সিলেবাস কিন্তু মানে সবটুকু শেষ হয়ে গেছে, তারপরেও সময় থাকার কারণে তোমাদেরকে সেই এবার ক্লাসগুলো করা হচ্ছে। হ্যাঁ, সেই কারণে তোমরাও একটু গুরুত্ব দিবে, কারণ কারো কোনো মানে অধ্যায় যদি কোনো কিছু অসঙ্গতি থেকে থাকে সেইটুকু যাতে তোমরা মানে কমপ্লিট করতে পারো, এটা আমরা আমাদের কাছে প্রত্যাশা। তো চলো আজকে আমরা আমাদের ক্লাসে পড়ার দিকে যাই। আমরা সাধারণ রসায়ন একের অষ্টম অধ্যায়ে দ্রবণসমূহ থেকে আমরা পড়া শুরু করেছিলাম। সেই ধারাবাহিকতায় আজকে আমরা এই যে হেনরি সূত্র এবং দ্রবণের ঘনমাত্রা প্রকাশের একটুকু পড়বো। তারপরে যদি আমরা আরেকটু পড়ার চেষ্টা করবো যদি টপিক্সের মধ্যে আলোচনা থাকে। তো গ্যাসের দ্রাব্যতার উপর চাপের প্রভাব সম্পর্কিত হেনরির সূত্র। তাহলে কি গ্যাসের দ্রাব্যতার উপর চাপের প্রভাব সম্পর্কিত হেনরির সূত্র। তো গ্যাসের দ্রাব্যতার উপর চাপের প্রভাব, এই জায়গার মধ্যে আমরা দেখি এই যে তরল দ্রাবকে কঠিন মানে দ্রবের তোমার তরল দ্রাবকে কঠিন দ্রবের দ্রাব্যতার উপর কোনো চাপের প্রভাব নেই, কিন্তু তরল দ্রাবকে তোমার গ্যাসীয় পদার্থের গ্যাসীয় দ্রবের দ্রাব্যতার উপর চাপের প্রভাব, অর্থাৎ বলা হচ্ছে তরল দ্রাবকে কঠিন দ্রবের দ্রাব্যতার উপর চাপের কোনো প্রভাব নেই, কিন্তু মানে তরল দ্রাবকে গ্যাসীয় দ্রবের দ্রাব্যতার উপর চাপের প্রভাব মানে রয়েছে বা নির্ভরশীল আছে। তো যেমন উদাহরণ যদি আমরা বলি, চাপের প্রভাবে আমরা যে কিছু মানে কোল্ড ড্রিঙ্কস মানে খাই, সেই জন্য যে মানে ফান্টা, তারপরে হলো কোকা-কোলা, 7 আপ, এগুলোর মধ্যে কি সোডা ওয়াটার ইত্যাদিতে অধিক পরিমাণে তোমার কার্বন ডাই অক্সাইড মানে তোমার মানে দ্রবীভূত থাকে। হ্যাঁ, দ্রবীভূত থাকে, অর্থাৎ এদের কি দ্রাব্যতা বেশি হয়। কিন্তু তোমার বোতলের যখন মুখ খোলা হয় তাহলে দেখা যাচ্ছে যে চাপ হ্রাসের সাথে সাথে ওদের দ্রাব্যতা কমে যাচ্ছে, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড গ্যাসগুলো কি বুদবুদ আকারে বের হয়ে যাচ্ছে। এ থেকে আমরা বুঝে যাচ্ছে তরলে তোমার গ্যাসীয় পদার্থের দ্রাব্যতার উপর চাপের ভূমিকা রয়েছে। তো বিজ্ঞানী হেনরি তোমার তরলে গ্যাসীয় পদার্থের মানে গ্যাসীয় দ্রবের দ্রাব্যতার উপর চাপের প্রভাব সম্পর্কে একটি সূত্র প্রদান করেন। সেই সূত্রটা হেনরির সূত্র নামে পরিচিত। সূত্রটা হলো স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনে দ্রাবকে দ্রবীভূত, স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনে তোমার দ্রাবকে দ্রবীভূত তোমার গ্রাম এককে প্রকাশিত গ্যাসের পরিমাণ চাপের সমানুপাতিক। আবারও বলি, স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনে দ্রাবকে দ্রবীভূত গ্রাম এককে প্রকাশিত গ্যাসের পরিমাণ তাদের চাপের সমানুপাতিক হবে। এটা ছিল হেনরির সূত্র। তাহলে এই জায়গার মধ্যে বলা হচ্ছে তোমার মানে তাপমাত্রা থাকবে স্থির আর নির্দিষ্ট আয়তনের দ্রাবকে দ্রবীভূত তোমার গ্রাম এককে প্রকাশিত গ্যাসের পরিমাণ তার চাপের সমানুপাতিক। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি চাপ বৃদ্ধি করা হয় তাহলে দ্রবীভূত গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাবে, এবং চাপ যদি হ্রাস করা হয় দ্রবীভূত গ্যাসের পরিমাণ তোমার কি হ্রাস পাবে। এটা ছিল হেনরির সূত্র। তাহলে গাণিতিকভাবে আমরা দেখা যাচ্ছে যে W is proportional P, হ্যাঁ, তাহলে বা W equal to কি K মানে P। তাহলে এখানে দেখা যাচ্ছে যে W equal to কি তোমার গ্যাসের ওজন গ্রাম এককে প্রকাশিত
তারপরে পি হলো কি গ্যাসের চাপ, আর কে কি, কে হলো কি একটি ধ্রুবক। ঠিক আছে, সে ওই মানে বিষয়গুলো আমরা তাইলে কি করলাম, স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনে মানে দ্রাবকের দ্রবীভূত তোমার গ্রাম একক প্রকাশিত গ্যাসের পরিমাণ তার কি চাপের সমানুপাতিক। এই ক্ষেত্রে আমরা দেখি চাপ বৃদ্ধি পেলে দ্রবীভূত গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাবে, চাপ হ্রাস পেলে দ্রবীভূত গ্যাসের পরিমাণ হ্রাস পাবে। এই হেনরি সূত্র। তারপরে আসো এটার সূত্র গাণিতিক প্রযোজ্যতা। হেনরি সূত্রের প্রযোজ্যতার ভিতরে যাই, অর্থাৎ কোন ক্ষেত্রে হেনরি সূত্রটা তোমার প্রযোজ্য হচ্ছে। বলা হচ্ছে চাপ খুব বেশি না হলে এবং খুব মানে নিম্ন না হলে তোমার স্বল্প দ্রবণীয় ক্ষেত্রে হেনরির সূত্র কি প্রযোজ্য। বলা হচ্ছে যে চাপ যদি খুব বেশি না হয় অথবা এবং খুব নিম্ন না হয়, তাহলে তোমার স্বল্প দ্রবণীয় গ্যাসের ক্ষেত্রে হেনরির সূত্র প্রযোজ্য হবে। অর্থাৎ মানে নিম্ন এবং উচ্চ চাপ না হলে বা নিম্ন চাপ না হলে স্বল্প দ্রবণীয় গ্যাসের ক্ষেত্রে হেনরির সূত্র প্রযোজ্য হচ্ছে। তারপরে বাস্তব গ্যাসের ক্ষেত্রে তোমার এই সূত্রটা কি মোটামুটি প্রযোজ্য। বাস্তব গ্যাসের ক্ষেত্রে আমরা বাস্তব গ্যাস কোনগুলো, যে গ্যাসগুলো তোমার বয়েল এবং চার্চের সূত্র মেনে চলে না, সেই গ্যাসগুলোকে কি বলা হচ্ছে বাস্তব গ্যাস। তাহলে আবার আরেকটা বলা হচ্ছে যেসব গ্যাসের দ্রাব্যতা খুব বেশি তাদের জন্য হেনরির সূত্র প্রয়োজন। এটা আমরা সীমাবদ্ধতার মধ্যে পাই, যেসব গ্যাসের দ্রাব্যতা খুব বেশি সেই সব গ্যাসের ক্ষেত্রে হেনরির সূত্র প্রযোজ্য না। তাহলে আমরা এক কথা বলতে পারি যেসব গ্যাসের দ্রাব্যতা কম তাদের ক্ষেত্রে হেনরির সূত্র প্রযোজ্য, আবার যেসব ক্ষেত্রে দ্রাব্যতা খুব বেশি তাদের ক্ষেত্রে হেনরির সূত্র প্রযোজ্য নয়। আবার এখানে আরেকটা বিষয় রয়েছে, দ্রব এবং দ্রবের মধ্যে কোনো যাতে রাসায়নিক বিক্রিয়া না হয়, আণবিক সংযোজন বা বিয়োজন না ঘটে, সেই সব ক্ষেত্রে হেনরির সূত্র প্রযোজ্য। আমরা হেনরির সূত্রটা আমরা এইভাবে আমরা দেখাতে পারি। মূলত আমাদের পরীক্ষা আসে তোমার হেনরি গ্যাসের দ্রাব্যতার উপর চাপের প্রভাব সম্পর্কিত হেনরির সূত্রের গাণিতিক ব্যাখ্যা করো। তাহলে আমরা এইভাবে সূত্রের বর্ণনাটা দিব, গাণিতিক রূপটা দিব, তারপর প্রযোজ্যতা এবং সীমাবদ্ধতা গুলো লিখে দেব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে আমরা আরেকটা জিনিস এই জায়গার মধ্যে আছে, আমরা দ্রাব্যতার গুণফল। দ্রাব্যতা গুণফল কাকে বলে? দ্রাব্যতা গুণফলটা হলো সংজ্ঞাটা হলো নির্দিষ্ট তাপমাত্রায় স্বল্প দ্রবণীয় লবণে সম্পৃক্ত দ্রবণে উপস্থিত আয়ন সমূহের মোলার ঘনমাত্রা গুণফলটাকে বলা হচ্ছে দ্রাব্যতা গুণফল। স্বল্প দ্রবণীয় লবণের নির্দিষ্ট তাপমাত্রায় স্বল্প দ্রবণীয় লবণের সম্পৃক্ত দ্রবণে উপস্থিত আয়ন সমূহের মোলার ঘনমাত্রা গুণফলটাকে বলা হচ্ছে দ্রাব্যতা গুণফল। তাহলে দেখো আমি একটা লবণ লিখি সিলভার ক্লোরাইড সলিড, হ্যাঁ, এটা যদি পানিতে দ্রবীভূত হয়ে সিলভার আয়ন অ্যাকুয়াস প্লাস কি ক্লোরাইড আয়ন অ্যাকুয়াস, বরক্রিয়ার সূত্র অনুসারে যদি সাজাই সিলভার আয়নের ঘনমাত্রা ইনটু কি ক্লোরাইড আয়নের মাত্রা বাই কঠিন সিলভার ক্লোরাইডের ঘনমাত্রা, বা লিখতে পারি আমরা সিলভার ক্লোরাইডের ঘনমাত্রা ইনটু কি ক্লোরাইড আয়নের ঘনমাত্রা ইকুয়াল টু কি কে ইনটু, তাহলে যে কঠিন সিলভার ক্লোরাইড যেহেতু তোমার কি তোমার আয়নিত হয় নাই বা স্থির তাপমাত্রা, এগুলোকে একটা ধ্রুবক। কে ইনটু কি ধ্রুবক, সেটাকে আমরা একত্রে আমরা বলতে পারি KSP ইকুয়াল টু কি
সিলভার আয়নের ঘনমাত্রা ইনটু কি ক্লোরাইড আয়নের ঘনমাত্রা। কারণ এই জায়গার মধ্যে সিলভার ক্লোরাইডের মান কি মানে ধ্রুবক এবং এই ধ্রুবকের মান যে সমান কি 1 ধরা হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি মানে দ্রাব্যতা গুণফল। তাহলে আমরা দ্রাব্যতা গুণফল কাকে বলে? আমরা সবাই নির্দিষ্ট তাপমাত্রায় স্বল্প দ্রবণীয় লবণের সম্পৃক্ত দ্রবণে উপস্থিত আয়নসমূহের ঘনমাত্রা মানে গুণফলটাকে আমরা বলা হচ্ছে দ্রাব্যতার মানে গুণফল। এই দ্রাব্যতার গুণফল এবং আয়নিক গুণফলের উপর ভিত্তি করে আমরা মানে মানে কোনো লবণ মানে দ্রবণ অধযুক্ত হবে না সেটা আমরা দেখতে পারি মানে ক্যাটায়নের গ্রুপ বিশ্লেষণে, ক্ষারীয়মূলকের তোমার গ্রুপ বিশ্লেষণে আমরা গ্রুপ 1 গ্রুপ 2 গ্রুপ মানে 3 A B 4 এই সকল ক্ষেত্রে আমরা দ্রাব্যতা গুণফলের বিষয়টুকু আমরা কি দেখতে পাই। তারপরে জিনিসটা নিয়ে আসো, আমরা চলে আসবো দ্রবণের ঘনমাত্রা। দ্রবণে ঘনমাত্রা কাকে বলে? একক ঘনমাত্রাটা হলো তোমার একক আয়তনে, ঘনমাত্রা হচ্ছে তোমার একক আয়তনে দ্রবীভূত দ্রবের পরিমাণ বলা হচ্ছে। একক আয়তনে দ্রবীভূত মানে দ্রবের ভরকে তোমার ঘনমাত্রা বলে। ঘনমাত্রাকে আমরা সি দ্বারা প্রকাশ করি। সি ইকুয়াল আরো সহজে লিখতে পারি n/b। বলতে পারি একক আয়তনে দ্রবীভূত দ্রবের মানে মোল সংখ্যাটাকে আমরা বলতে পারি কি ঘনমাত্রা। ঘনমাত্রা ইকুয়াল n/b, অর্থাৎ ঘনমাত্রা একক আমরা কি মোল পার লিটার। দ্রবণের ঘনমাত্রা প্রকাশের জন্য আমরা কতগুলো একক রয়েছে তোমার। এক নম্বরে নরমালিটি, তারপরে আছে মোলারিটি, তারপরে আছে মোলালিটি, তারপরে আছে তোমার মোল, ভগ্নাংশ, শতকরা পরিমাণ। তাহলে আমরা শুরুতেই মানে নরমালিটি বোঝার জন্য আগে আমাদের নরমাল দ্রবণ বুঝতে হবে। নরমাল দ্রবণ কাকে বলে? নরমাল দ্রবণটা মানে বোঝানো হচ্ছে তোমার 1 লিটার বা 1000 মিলিলিটার দ্রবণে যদি 1 গ্রাম তুল্য ওজন দ্রবীভূত থাকে তখন সেই দ্রবণটাকে বলা হচ্ছে নরমাল দ্রবণ। তাহলে আবার বলি 1 লিটার বা 1000 মিলিলিটার দ্রবণে যদি 1 গ্রাম তুল্য ওজন দ্রবীভূত থাকে সেই দ্রবণটাকে আমরা বলবো কি মানে নরমাল দ্রবণ। নরমাল দ্রবণ তাহলে আমরা নরমাল দ্রবণ আমরা বলছি কি 1 লিটার দ্রবণে 1 মোল দ্রবীভূত মানে থাকবে সেই দ্রবণটাকে আমরা মানে 1 লিটার দ্রবণে 1 গ্রাম তুল্য ওজন দ্রবীভূত থাকলে সেই দ্রবণটাকে নরমাল দ্রবণ। আর নরমালিটি কাকে বলে? 1 লিটার বা 1000 মিলিলিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের গ্রাম তুল্য ওজনের সংখ্যাটাকে আমরা নরমালিটি বলি। নরমালিটিকে আমরা n দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, নরমালিটিকে আমরা n দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা লিখতে পারি m ইকুয়াল টু তোমার W2 বাই E2 ইনটু 1000 বাই B, অর্থাৎ 1000 মিলিলিটার দ্রবণে আমরা এটা পাচ্ছি। তাহলে এই W মানে 2 বাই E2 হলো আমরা কি গ্রাম তুল্য ওজন। W এটা আমরা কি W মানে E2 সমান আমরা লিখতে পারি তুল্য ওজন, আর W2 লিখতে পারি দ্রবের
ওজন, আর বি হলো কি দ্রবণের আয়তন। 1 লিটার বা 1000 মিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মানে তোমার গ্রাম তুল্য ওজনের সংখ্যাটাকে বলা হচ্ছে তোমার কি নরমালিটি। হ্যাঁ, তাহলে এই যে মানে দ্রবের ওজনকে যদি তুল্য ওজন দ্বারা ভাগ করা হয় তাহলে আমরা কি গ্রাম তুল্য ওজন সংখ্যা পাবো। সেই গ্রাম তুল্য সংখ্যা মানে একের মধ্যে কত, মানে সরি 1000 মিলিলিটার আছে কত, একের মধ্যে কত আমরা বের করেছি। 1000 মিলিলিটার দ্রবণে কতটুকু আছে। আমরা বি এর মধ্যে বি লিটারের মধ্যে মানে বি লিটার আয়তন বা বি মিলিলিটার আয়তন বিশ্ব দ্রবণের মধ্যে এতটুকু আছে, আর 1000 মিলিলিটারের মধ্যে কতটুকু আছে সেটা আবার আমরা এভাবেও যদি লিখতে পারি, যদি আমরা লিটার হিসেবেও দেখাই, সেটা আমরা লিটার হিসেবে দেখালে W2 বাই E2 ইনটু 1 বাই B, অর্থাৎ 1000 এবং 1 লিটারের ক্ষেত্রে এরকম আমরা যদি দেখাই তাহলে আমরা দেখাইতে পারি এই নরমালিটি মানে তোমার দ্রবণের মানে কি তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে যদি আয়তন পরিবর্তন হয় তাহলে দ্রবণের ঘনমাত্রা নরমালিটিও পরিবর্তিত হতে হবে। অর্থাৎ নরমালিটি একটি তোমার কি আয়তন ভিত্তিক দ্রবণের ঘনমাত্রা প্রকাশের কি একক। তাহলে নরমালিটি কাকে বলে, মানে আমরা মানে কি বুঝলাম, তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে দ্রবণের যেহেতু তোমার কি আয়তনের পরিবর্তন হয় সেই ক্ষেত্রে কি নরমালিটিও পরিবর্তিত হবে, কারণ নরমালিটি একটি দ্রবণে আয়তন ভিত্তিক দ্রবণের ঘনমাত্রা প্রকাশের একক। আবার তাপমাত্রা তোমার তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কি আয়তন বৃদ্ধি পায়, ফলে কি নরমালিটি তোমার কি মানে হ্রাস পাবে। তো দেখা যাচ্ছে যে সালফুরিক অ্যাসিডের তোমার তুল্য ওজন হলো 49, সুতরাং 1 লিটার মানে তোমার দ্রবণে যদি 49 গ্রাম সালফুরিক অ্যাসিড দ্রবীভূত থাকে তাহলে সেই ক্ষেত্রে দ্রবণ কি নরমালিটি কত হবে 1 নরমাল। 1 লিটার বলা হচ্ছে 1 লিটার দ্রবণে 49 গ্রাম সালফুরিক অ্যাসিড দ্রবীভূত হলে দ্রবণের ঘনমাত্রা হবে কি 1 নরমাল, কারণ সালফুরিক অ্যাসিড গ্রাম তুল্য ওজন কত মানে 49, তুল্য ওজন কত 49, তাহলে 1 লিটার দ্রবণ 49 গ্রাম সালফুরিক অ্যাসিড দ্রবীভূত থাকলে দ্রবণের ঘনমাত্রা হবে 1 নরমাল। তারপরে আসো মোলার দ্রবণ, মোলার দ্রবণ কি আর একটু মানে মোলারিটি। তো মোলার দ্রবণ কাকে বলে, 1000 মিলিলিটার বা 1 লিটার দ্রবণে 1 মোল দ্রব দ্রবীভূত থাকে সেই দ্রবণটাকে কি বলা হচ্ছে মোলার দ্রবণ। নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে 1 মোল দ্রব দ্রবীভূত থাকলে সেই দ্রবণটাকে মোলার দ্রবণ বলা হয়। আর মোলারিটি বলা হচ্ছে 1 লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাটাকে আমরা কি বলি মোলারিটি। তাহলে আমরা মোলারিটি মানে বের করার জন্য আমরা যে সূত্রটা মানে ব্যবহার করি, সূত্রটাকে আমরা ব্যবহার করি, আমরা আগেও শিখে আসছি C = W * 1000/mp। হ্যাঁ, তাহলে C হলো দ্রবণের ঘনমাত্রা মোলারিটিতে, আর তোমার W কি মানে দ্রবের ভর, আর M হলো দ্রবের আণবিক ভর, B হলো দ্রবণের আয়তন। হ্যাঁ, যদি আমি 1 লিটার অর্থাৎ 1 লিটার ব্যবহার করি তাহলে আমরা যে মিলিলিটার 1000 মিলিলিটারটা না হলে আমরা কি 1000 মিলিলিটার সমান আমরা কি লিখব 1000 মিলি সমান কি 1 লিটার, তখন সেই 1 বসিয়ে দিলে আমার উপরে কি 1 থাকবে। মোলারিটিকে তোমার m দ্বারা প্রকাশ করা হচ্ছে। আবার প্রতি লিটার আমরা C কোন জায়গায় মানে ঘনমাত্রা পেলাম, ঘনমাত্রাটাকে C দ্বারা প্রকাশ করি, C = W * 1000/mb। হ্যাঁ, তো এই জায়গার মধ্যে বলা হচ্ছে প্রতি লিটার দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকে ওই দ্রবণের মোলারিটি বলা হয়, একে কি m দ্বারা প্রকাশ করা হয়।
হ্যাঁ, মানে গাণিতিকভাবে দেখানো হচ্ছে বি লিটার দ্রবণে যদি এম মানে এম আণবিক ভরের কোনো দ্রব্যের ডব্লিউ পরিমাণ দ্রবীভূত থাকে তাহলে দ্রবণের মোলারিটি হবে কি বি লিটার। এখন বি লিটার বলতেছে যদি লিটার এককে ব্যবহার তাহলে উপরে কি 1 হয়ে যাবে, আর যদি মিলিলিটার হয় তাহলে উপরে কি 1000ই থেকে যাবে। তো সেই ক্ষেত্রে তাহলে আমরা মোলারিটি পেয়ে গেলাম। পরীক্ষায় আসবে মোলারিটি কি, তাহলে তোমরা বলে দিবা প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রব্যের মোল সংখ্যাটাকে মোলারিটি বলে। মোলারিটিকে আমরা প্রকাশ করি। মোলারিটির সূত্র আমরা ঘনমাত্রা বের করার জন্য C = W × 1000/mv এই সূত্রের সাহায্যে আমরা মোলারিটি বের করতে পারি। তাই মোলারিটি একটি তোমার আয়তন ভিত্তিক দ্রবণের ঘনমাত্রা প্রকাশের একক। তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে কি মোলারিটি পরিবর্তিত হয়, কারণ তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে যেহেতু দ্রবণের আয়তন পরিবর্তিত হয় তাই মোলারিটিও কি পরিবর্তিত হয়ে যায়। তাহলে মোলারিটি একক কি আমরা কি পাচ্ছি মোল পার লিটার। তারপরে আসো মোলালিটি। মোলাল দ্রবণ আজকে হলো মোলালিটি। হ্যাঁ, মোলাল দ্রবণ কাকে বলে? তোমার 1000 গ্রাম দ্রাবকে যদি 1 মোল দ্রবীভূত থাকে সেই দ্রবণটাকে বলা হচ্ছে কি মোলাল দ্রবণ। আবার বলি 1000 গ্রাম দ্রাবকে 1 মোল 1000 গ্রাম দ্রাবকে 1 মোল দ্রবীভূত থাকলে সেই দ্রবণটাকে বলা হচ্ছে কি মোলাল দ্রবণ। বুঝতে পেরেছো? তাহলে তোমরা মোলার দ্রবণের মানে মোলার দ্রবণ সংজ্ঞাটা সংজ্ঞায়িত করবে কি হবে? 1000 গ্রাম, এই জায়গায় দ্রাবকের কথা বলা হচ্ছে, 1000 গ্রাম দ্রাবকে তোমার 1 মোল দ্রবীভূত থাকলে সেই দ্রবণটাকে মোলাল দ্রবণ বলা হয়। মোলাল দ্রবণ। তারপরে আসে তোমার মোলাল দ্রবণের পরে আসে মোলালিটি। অর্থাৎ তাহলে সে বলবে 1000 গ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রব্যের মোল সংখ্যাটাকে বলা হচ্ছে মোলালিটি। তাহলে এই জায়গাতে আমরা পাচ্ছি Cm = মোলারিটিকে স্মল লেটার m দ্বারা প্রকাশ করে Cm = W × 1000 বাই mv। ঠিক আছে? তাহলে এই জায়গায় বিনা সরি Cm = W2 বাই m2 into 1000 বাই W1। তাহলে W1 গ্রাম দ্রাবকে দ্রবীভূত হয়েছে এই মানে মোল সংখ্যা বিশিষ্ট মানে পদার্থ, তারপর একে আছে কত আর 1000 এ আছে কত আমরা বের করি। দ্রবণের মোলারিটি তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হয় না, অর্থাৎ মানে মোলারিটি তাপমাত্রা মোলালিটি তাপমাত্রার উপর নির্ভরশীল নয়। কারণ মোলারিটি কি মানে একটি ভর ভিত্তিক বা ওজন ভর ভিত্তিক, এক্ষেত্রে দ্রাবকের উভয় ওজন হিসাব করা হয়। ওজন ভিত্তিক দ্রবণের ঘনমাত্রা প্রকাশে একক, কারণ দ্রবের ওজন মানে দ্রব এবং দ্রাবকের উভয় ওজন হিসাব করা হয়। সেক্ষেত্রে আমরা বের করি 1000 গ্রাম 1000 গ্রাম দ্রাবকের পরিমাণ তোমার 1000 এর চেয়ে যদি মানে গ্রামের চেয়ে যদি কম হয় বা বেশি হয় তাহলে তোমার মোলাল দ্রবণের যে মানে মোলালিটি যে মানে ঠিক হবে না, অর্থাৎ সংজ্ঞার সাথে কি মিলবে না। সেই কারণে আমরা মোলারিটির ক্ষেত্রে আমরা দ্রাবকের পরিমাণ মানে অ্যাকুরেটলি কি 1000ই থাকতে হবে। তাহলে 1000 গ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রব্যের মোল সংখ্যাটাকে আমরা মোলারিটি বলি, কারণ মোলারিটি তাপমাত্রার সাথে পরিবর্তিত হয় না, কারণ এক্ষেত্রে দ্রাবকের ভর মানে ভর বা ওজন হিসাব করে একক মানে বের করা হয়। এর একক হচ্ছে মোল পার কিলোগ্রাম কেজি। তারপরে আসো আমরা মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ কাকে বলে? মোল ভগ্নাংশ অর্থাৎ দ্রবণের ঘনমাত্রা প্রকাশের মধ্যে একটি একক। মোল ভগ্নাংশ কাকে বলে? কোন দ্রবণের একটি উপাদানের মোল সংখ্যাকে উক্ত দ্রবণের মোট মোল সংখ্যা দ্বারা ভাগ করলে প্রাপ্ত ভাগফলটাকে বলা হচ্ছে ওই দ্রবণের মোল মানে ভগ্নাংশ। তাহলে দ্রবণের মধ্যে কি থাকে? উপাদান হিসেবে দ্রব এবং দ্রাবক থাকে। তাহলে দ্রবণের মানে মোল সংখ্যাটাকে মোল ভগ্নাংশকে x দ্বারা
মোল ভগ্নাংশকে কি x দ্বারা প্রকাশ করা হয়। দ্রবণ মধ্যে কি থাকে, দ্রবণের মধ্যে কি থাকে, দ্রব এবং দ্রাবক থাকে। তাহলে আমরা দ্রাবকের মধ্যে যদি আমরা দ্রবের মোল সংখ্যা, দ্রবের ভগ্নাংশ বের করতে চাই, দ্রবের মোল সংখ্যা n1, দ্রাবকের মোল সংখ্যা কি n2, তাহলে 1 দিয়ে আমরা পাচ্ছি কি n1 বাই, আর দ্রাবকের জন্য আমরা x2 কি n2 বাই n1 প্লাস n। তাহলে সঙ্গে কি বলছে, কোন দ্রবণের একটি উপাদানের মোল সংখ্যাকে উক্ত দ্রবণের কি মোট মোল সংখ্যা দ্বারা ভাগ করলে প্রাপ্ত ভাগফলটাকে বলা হচ্ছে মোল ভগ্নাংশ। তাহলে মোল ভগ্নাংশ তোমার তাপমাত্রা পরিবর্তনের সাথে পরিবর্তন ঘটে না বলে মোল ভগ্নাংশ কি তোমার তাপমাত্রার সাথে পরিবর্তন হয় না, কারণ তাপমাত্রা পরিবর্তনের সাথে মোল সংখ্যার পরিবর্তন হয় না, আর মোল সংখ্যা পরিবর্তন হয় না বিধায় তাহলে আমাদের তোমার দ্রবণের ঘনমাত্রা অর্থাৎ মোল তাপমাত্রা বৃদ্ধির সাথে মোল ভগ্নাংশের কোনো পরিবর্তন হয় না। যেহেতু দ্রবণের মধ্যে মোল সংখ্যার কোনো পরিবর্তন হবে না তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে, সেই ক্ষেত্রে মোল ভগ্নাংশের কোনো পরিবর্তন হবে না। বলা হচ্ছে তাপমাত্রা পরিবর্তনের সাথে মোল সংখ্যার পরিবর্তন হয় না বলে মোল ভগ্নাংশ ও তাপমাত্রার পরিবর্তনের সাথে এটি পরিবর্তিত হয় না। মোল ভগ্নাংশ পরিবর্তন এবং তাপমাত্রা পরিবর্তনের সাথে হয় না। এভাবে আমরা মোল ভগ্নাংশের সংজ্ঞা প্রদান করতে পারি। তারপরে চলো আমরা আরেকটা জিনিস দেখি, শতকরা হার। শতকরা হার বলতে আমরা মানে বুঝি যে মানে 100 গ্রাম মানে 100 ভাগ দ্রবণের মধ্যে কত ভাগ দ্রব দ্রবীভূত আছে তার পরিমাণগত হিসাবকে আমরা মানে শতকরা হার মানে গণমাত্রা প্রকাশে শতকরা হার বলে। তাহলে শতকরা হার বলতে বোঝাচ্ছে 100 ভাগ দ্রবণের মধ্যে কত ভাগ দ্রব দ্রবীভূত আছে তার পরিমাণকে দ্রবণের তার পরিমাণগত হিসাবকে দ্রবণের গণমাত্রা প্রকাশের শতকরা হার বলে। তো শতকরা হার সহজে আমরা বুঝতে পারতেছি, মানে দ্রবণের পরিমাণ কত 100 মিলিলিটার মানে হোক 100 গ্রাম হোক, আমরা তো তরল দ্রবণের ক্ষেত্রে আয়তন হিসাব করব। 100 মিলিলিটার দ্রবণের মধ্যে যদি 10 ভাগ মানে কোনো দ্রব দ্রবীভূত আছে তাহলে এটা শতকরা হবে 10% বা 10%। যেরকম আমরা তোমার 10% সোডিয়াম কার্বনেট দ্রবণ, এটা আমরা 10% বলতে এই জায়গার মধ্যে W/B এরকম একক, তাহলে W/B হতে পারে, W হতে পারে, তারপরে W/V হতে পারে। হ্যাঁ, তাহলে এই W/B দিয়ে আমরা বুঝতে পারছি আয়তনের মধ্যে দ্রবটা কত গ্রাম আছে, আর ভরের মধ্যে ওজনের মধ্যে কতটুকু ওজনের দ্রব দ্রবীভূত আছে, আর আয়তনের মধ্যে কত আয়তন দ্রবীভূত আছে। হ্যাঁ, তরলের ক্ষেত্রে বই যদি তরল থাকে, মিক্সচারটার ক্ষেত্রে মিশ্রণটার ক্ষেত্রে আমরা আয়তন V/B% হিসাবে দিব। এভাবে আমার বুঝে নিতে হবে, এটা B দিয়ে বুঝে আয়তন আর W দিয়ে বুঝে ভরটা বোধটা বর্ণনা হচ্ছে। তাহলে আমরা বুঝে নিলাম 100 ভাগ দ্রবণের মধ্যে যত ভাগ কত ভাগ দ্রব দ্রবীভূত থাকে তার পরিমাণগত হিসাবকে দ্রবণের ঘনমাত্রা প্রকারে শতকরা হার মানে বলে। তো এইটুকু আমাদের ছিল দ্রবণের মানে ঘনমাত্রা প্রকাশের একক সমূহ। তাহলে আমরা কি পাইলাম, নরমালিটি, মোলারিটি, মোল ভগ্নাংশ, শতকরা হার, এবং দ্রবণ হিসাবে পাইলাম মোলার দ্রবণ, তোমার যে নরমাল দ্রবণ, মোলাল দ্রবণ। আবার এই জায়গায় তোমার রয়েছে ডেসিমোলার, সেমিমোলার, সেন্টিমোলার দ্রবণ। যদি আমরা বলি কি বুঝবো, ডেসিমোলার বলতে আমরা বুঝবো যদি মানে 1 মোলার বলতে আমরা বুঝি 1 লিটার বা 1000 মিলিলিটার দ্রবণে যদি 1 মোল দ্রব দ্রবীভূত থাকে সেই দ্রবণের ঘনমাত্রা হবে কি 1 মোলার। হ্যাঁ,
আবার যদি 0.1 মোল দ্রবীভূত বৈধ থাকে সেই দ্রবণের ঘনমাত্রা হবে কি 0.1 মোলার, অর্থাৎ সেটা হবে ডেসিমোলার। যদি 0.5 মোল দ্রবীভূত থাকে 1 লিটার দ্রবণের মধ্যে, সেটাকে আমরা বলবো সেমিমোলার। আর সেন্টিমোলার বলবো কি 1 লিটার দ্রবণের মধ্যে যদি তোমার 0.01 মোল দ্রবীভূত থাকে সেটাকে আমরা বলবো সেন্টিমোলার দ্রবণ। তাহলে মোলার দ্রবণ, ডেসিমোলার দ্রবণ, সেমিমোলার দ্রবণ, সেন্টিমোলার দ্রবণ আমরা জিনিসটুকু বুঝে নিয়েছি। তারপরে আসো আরেকটি বিষয় আমরা আলোচনা করব, কোলিগেটিভ ধর্মাবলী। কোলিগেটিভ ধর্মাবলী কি কি? মানে ল্যাটিন শব্দ তোমার কোলিগার থেকে তোমার কোলিগেটিভ মানে শব্দ আসছে। ল্যাটিন শব্দটা কি? ল্যাটিন শব্দ তোমার কোলিগার থেকে কি আসছে? এটা থেকে আসছে কি গেটিভ, মানে কোলিগেটিভ, যার মানে অর্থটা কি একত্রে, এর অর্থটা হলো কোলিগেটিভ ধর্ম। ল্যাটিন শব্দ কোলিগার থেকে এসেছে কোলিগেটিভ, আর এটার অর্থটা হলো কি একত্রে তোলা। তাহলে সংজ্ঞাটা আমরা এভাবে দেই, যেসব ধর্ম পরস্পর গাণিতিক সম্পর্কযুক্ত এবং কোন সিস্টেমে একই সঙ্গে বিরাজ করে এবং একই সাথে কি মানে অবস্থার পরিবর্তনের সাথে একই সাথে পরিবর্তিত হয় এবং পদার্থের আণবিক সংখ্যা মানে পদার্থের অনুসংখ্যার উপর নির্ভর করে, তাদেরকে কি কোলিগেটিভ ধর্ম বলা হয়। পরীক্ষা আছে কোলিগেটিভ ধর্মগুলো কি? কোলিগেটিভ ধর্ম হলো যে সকল ধর্ম পরস্পর গাণিতিক ভাবে সম্পর্কযুক্ত এবং কোন সিস্টেমে একই সঙ্গে বিরাজ করে এবং অবস্থার পরিবর্তনের সাথে একই সাথে পরিবর্তিত হয় এবং যে মানে অনুসংখ্যা পদার্থের অনুসংখ্যার উপর নির্ভর করে, তাদেরকে কি বলা হচ্ছে কোলিগেটিভ ধর্ম। বুঝতে পেরেছো? আবার বলি, যে সকল ধর্মগুলো মানে যে সকল ধর্ম পরস্পর গাণিতিকভাবে সম্পর্কযুক্ত এবং কোনো সিস্টেমে একই সঙ্গে অবস্থান করে বা বিরাজ করে, এদের অবস্থান পরিবর্তনের সাথে সাথে একই সঙ্গে পরিবর্তিত হয় এবং পদার্থের অনুসংখ্যার উপর নির্ভর করে, তাদেরকে বলা হচ্ছে কোলিগেটিভ ধর্ম। তো লঘু দ্রবণের ক্ষেত্রে 4টি ধর্ম রয়েছে, সেই যাদেরকে একত্রে বলা হচ্ছে কোলিগেটিভ ধর্ম। লঘু দ্রবণের 4টি ধর্ম রয়েছে, সেইগুলোকে একত্রে কোলিগেটিভ ধর্ম বলা হয়। কোলিগেটিভ ধর্মগুলো হলো তোমার 1 নম্বরে হলো তোমার বাষ্পচাপের অবনমন, 2 স্ফুটনাঙ্কের উন্নয়ন, 3 তোমার হিমাঙ্কের অবনমন, 4 নম্বর হলো অস্মতি। মানে এই ধর্মগুলো হলো কোলিগেটিভ ধর্ম। এই সকল ধর্মগুলো পরস্পর গাণিতিক সম্পর্কযুক্ত এবং কোনো সিস্টেমে একত্রে বিরাজ করে এবং অবস্থার পরিবর্তনের সাথে সাথে একই সাথে পরিবর্তিত হয় এবং এগুলো পদার্থের অনুসংখ্যার উপর মানে নির্ভর করে, তাই এদেরকে কি কোলিগেটিভ ধর্ম বলা হয়। তাই এই 4টি ধর্মের মধ্যে কোনো একটি মানে একটি দ্রবণে দেখালে মানে 4টি ধর্মের মধ্যে কোনো একটি দ্রবণে দেখালে ওই দ্রবণ বাকি 4টি ধর্মও দেখাবে। অর্থাৎ এই 4টি ধর্মের মধ্যে কোনো একটি যদি দ্রবণে মানে কোনো একটি দ্রবণ যদি দেখায়, তাহলে বাকি 4টি ধর্মগুলো কি সে দ্রবণ প্রদর্শন করবে। তারপর সাথে কি একটির মান জানা থাকলে অন্যটির মান আমরা অনায়াসে গণনা করা সম্ভব। তাহলে 4টির মধ্যে যে কোনো একটির মান যদি তুমি জেনে থাকো, বাকি সবগুলোর মান জানতে পারবে।
তাহলে এই মানে ক্ষেত্রে আমাদের বলা হচ্ছে তদুপরি মানে এসব মানে ধর্ম প্রতি একক আয়তনভূত দ্রব্যের বিচ্ছিন্ন কণিকার উপর নির্ভর করে প্রকৃতির উপর নির্ভর। তাহলে এদের কি পদার্থের কণিকা বলতে কি পদার্থের অণুর সংখ্যার উপর নির্ভর করে, কিন্তু পদার্থের প্রকৃতির উপর নির্ভর মানে করে না। তাই এর জন্য কি এদের এই কারণে এদেরকে বলা হচ্ছে কলিগেটিভ ধর্ম। আর এই কলিগেটিভ ধর্মের মধ্যে মানে বাষ্পচাপের অবনমনটাকে মৌলিক হিসাবে মানে ধরা হয়। হ্যাঁ, মানে তোমাকে প্রশ্ন বলবে বাষ্পচাপের কলিগেটিভ ধর্মগুলো কি, এর মধ্যে কোনটি মৌলিক। তাহলে কলিগেটিভ ধর্মের সংজ্ঞাটি দিবে, বলবে এই কলিগেটিভ ধর্মগুলির মধ্যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন হলো কি, বা বাষ্পচাপের অবনমন হলো কি কলিগেটিভ মানে মধ্যে মৌলিক, সর্বাপেক্ষা মৌলিক। কারণ মানে দ্রব দ্বারা বাষ্পচাপের অবনমনের